টাকা পড়ে আছে, ক্ষতিপূরণ পাচ্ছেন না, সড়ক দুর্ঘটনার শিকার মানুষ। প্রথম আলোর বার্তা কক্ষে আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি মেহেদি হাসান। আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আজকে এই যে প্রথম আলোতে এই প্রতিবেদনটি প্রকাশ হলো, যে সড়ক দুর্ঘটনার শিকার যারা হচ্ছেন তাদের ক্ষতিপূরণ পাচ্ছেন না, আসলে এই প্রক্রিয়াটার ভোগান্তিটা কেন হচ্ছে, প্রক্রিয়াটা কি একটু যদি বলতেন আমাদের। একটা জিনিস হচ্ছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার জন্য আসলে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্ষতিপূরণ কিংবা তাদের জন্য কোনো আর্থিক সহায়তার বিষয়টা এর আগে কখনো ছিল না। একটা জিনিস ছিল আমাদের যে ইন্স্যুরেন্স, এর আগে ইন্স্যুরেন্সটা বেসিক্যালি পরিবহনের মালিক বা ওই যারা ইন্স্যুরেন্স সরাসরি করে তারা পেতেন। সেটা খুবই একটা কার্যকর ব্যবস্থা ছিল না। সেই জন্য 2018 সালে যে সড়ক পরিবহন আইন করা হলো, সেখানে আপনার ওই সেই ক্ষতিপূরণের ব্যবস্থাটা, যারা সড়ক দুর্ঘটনায় মারা যাবেন বা আহত হবেন, যে কেউ, সেটা চালক হতে পারে, যাত্রী হতে পারে, পথচারী হতে পারে, যে কেউ সেটা পেতে পারে। তো এটা তখন 2018 সালের আইনে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু যদিও যে সেটা কার্যকর তখন ছিল না। এটার জন্য একটা বিধিমালা দরকার ছিল। বিধিমালাটা করা হয় 2022 সালের ডিসেম্বরে। যখন বিধিমালাটা হয় তখন থেকে আসলে কার্যকর হয়ে যায় যে এই ক্ষতিপূরণটা দেওয়া হবে। ক্ষতিপূরণটা দেওয়ার জন্য আইনে স্পষ্ট কিছু বলা আছে, কিছু একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে এই ক্ষতিপূরণটা দেওয়া হয়। ট্রাস্টি বোর্ডটা বেসিক্যালি বিআরটির চেয়ারম্যানের নেতৃত্বে হয় এবং এর মধ্যে আদার্স বিভিন্ন ডিপার্টমেন্ট, পরিবহন মালিক, শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরা থাকেন। তো ওই ট্রাস্টি বোর্ডটা পরিচালনা করা হয়। আর এই ট্রাস্টি বোর্ডের টাকাটা কোথা থেকে আসবে ওটাও একটা আইনে বলা আছে, যে সরকার থেকে অনুদান নিতে পারবে, পরিবহন যেগুলো আছে বা যে কোনো যানবাহন সেগুলো থেকে ফি হিসেবে নিতে পারবে, তারপরে আদার্স অনুদান অন্যদের কাছ থেকে নিতে পারবে। তো এখন পর্যন্ত আমাদের যে টাকাটা আসে, যে তহবিলের মূল টাকাটা আসে এখনো পর্যন্ত ওই যে যানবাহন, যেরকম আপনি একটা যানবাহনের মালিক, আপনি একটা গাড়ির মালিক, আপনি একটা মোটরসাইকেল মালিক, আপনি একটা বাসের মালিক, ট্রাকের মালিক, সবাই কিন্তু বছরে যখন আপনি রিনিউ করতে যান ওই টাকাটা দিতে হয়। প্রতি বছর একটা পার্সেন্ট আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করা আছে যে কে কত টাকা দিবে, বা মোটরসাইকেল মালিক কত দিবে, ট্রাকের মালিক কত দিবে, বাসের মালিক কত দিবে। বেসিক্যালি যানবাহনের মালিকের কাছ থেকে টাকাটা সংগ্রহ করা হয়। সেই টাকাটাই তারা একটা পদ্ধতির মাধ্যমে ডিসবার্স করে, মানুষের মধ্যে দিয়ে দেয়। তো সেই প্রক্রিয়াটা একটা বিষয় আছে যে আবেদন করতে হয়। আবেদনটা করতে হয় ট্রাস্টি বোর্ড বরাবর। এই আবেদনটা একটা সমস্যা হলো, আবেদনটা আগে ছিল যে দুর্ঘটনা ঘটার 30 দিনের মধ্যে আবেদনটা করতে হবে। তো 30 দিনের মধ্যে আবেদনটা করতে গেলে এটা একটু জটিল, কারণ একটা মানুষ যখন দুর্ঘটনায় পড়ে মারা যায়, আহত হয়, তার পরিবারটা আসলে কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তারা ট্রমার মধ্যে থাকে। আবার দেখা গেল অধিকাংশ, আমরা জানি যে সড়ক দুর্ঘটনায় যারা মারা যান তাদের একটা বড় অংশ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সুতরাং তারা এই ট্রমার মধ্যে যায়, তারা ওইটা পারে না। তো কারণ হলো কি, এখানে আপনাকে মৃত্যু সনদ দিতে হয় মারা গেলে, তাকে জাতীয় পরিচয়পত্র নিতে হয়, তারপরে ওয়ারিশ সার্টিফিকেট নিতে হয়। এর একটু প্রক্রিয়াগত জটিলতা আছে, এটার জন্য আসলে সময়টা কম। সেই জন্য এতদিন পর্যন্ত একটু আবেদন কম ছিল। এখন অবশ্য গভর্নমেন্ট একটা জিনিস করেছে যে দুর্ঘটনা ঘটার 90 দিনের মধ্যে আবেদন করতে পারবে, তার সময়টা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে একটু হয়তো বাড়বে। আর একটা সমস্যা হচ্ছে, মানুষের মধ্যে এটার প্রচার নাই, মানুষ জানেন না জিনিসটা, যে এই সড়ক দুর্ঘটনা যারা আহত নিহত হন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়, এটা জানেন না আসলে। এই জন্য আসলে এই দুইটা কারণ বেসিক্যালি কম আবেদনের সংখ্যা। আপনার প্রতিবেদনে আমরা দেখেছি যে বেশ কয়েকজনের উদাহরণ তুলেছেন যে যারা আবেদন করেও যথাসময়ে ক্ষতিপূরণটা পায়নি। তো এক্ষেত্রে ব্যর্থতার দায়ভারটা কার? একটা জিনিস আছে, এটা প্রসেসটা খুব একটু জটিল প্রসেস আছে। সেটা হলো, আপনি আবেদনটা যখন করবেন, ওই আবেদনটা যাচাই বাছাই করবে একটা কমিটি। ওই কমিটিটা আসলে যেখানে আপনি অ্যাক্সিডেন্টটা করেছেন বা যে আপনার বাড়ি যেখানে, ওই এলাকায় আসলে যাচাই বাছাইটা করা হয়। সেটা সেই ক্ষেত্রে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকেন, ইউনো আমরা যাকে বলি, তিনি প্রধান। তারপরে অন্যান্য বিআরটি, পুলিশ, অন্যান্যদের প্রতিনিধি থাকে। তারা একটা অ্যাসেস করে যে আসলে তার ক্ষতিপূরণ, তার কাছে আবেদনটা যায়, গেলে তারা অ্যাসেস করে যে সে আবেদন পাওয়ার যোগ্য কি, ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য কি যোগ্য না, তারা একটা রিকমেন্ডেশন করে। এই প্রসেসটা আসলে 30 দিনের মধ্যে করার কথা, কিন্তু এটা হয়ে ওঠে না। কারণ হলো, আপনি জানেন যে উপজেলা পর্যায়ে ইউনোদের অনেক কাজ থাকে, দায়িত্ব থাকে, তারা এদিকে মনোযোগ দিতে পারেন না, বা সরকারি অন্যান্য কর্মকর্তারাও
তারাও নানানভাবে এঙ্গেজ থাকে। আসলে এই প্রক্রিয়াগত জটিলতার কারণে যেটা 30 দিনের মধ্যে মানে দিতে হয় প্রতিবেদনটা, যে সে ক্ষতিপূরণ পাবে কি পাবে না সেটা দিতে হয়, দিলে এই এই জিনিসটা তারা পারে না সময় মতো। তারপরে ওখান থেকে এই প্রতিবেদনটা দেওয়ার পর যাবে হেড অফিসে, মানে ট্রাস্টি বোর্ডে, ওটার আবার একটা পরিচালনা পরিষদ আছে, তারা ফাইনালি টাকাটা দেয়। তো ওই একটা লম্বা প্রক্রিয়া, যেটা আমাদের দেশে আপনি জানেন যে আমাদের প্রশাসন বা আমাদের সরকারি অফিসগুলো যে এই সব কাজেই একটু দীর্ঘসূত্রিত হয়, এটা তারই একটা মানে উদাহরণ। তো যখন থেকে এই ক্ষতিপূরণ দেওয়ার নিয়মটা, আইনটা, বিধিমালাটা চালু হলো, এরপর থেকে এখন পর্যন্ত কতজন আবেদন করেছেন এবং কতজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? এখানে আবেদন অনেক হয়েছে, আবেদনের সংখ্যাটা আসলে এক্সাক্ট এখন আমার মনে আসছে না, কিন্তু আবেদনটা 3000-এর মতো আবেদন করেছে, 3-3.5 হাজারের মতো। এর মধ্যে 2500 সামথিং এরকম তারা ক্ষতিপূরণ দিয়েছে। এর মধ্যে 2000 প্লাস হচ্ছে নিহত, আর বাকি অল্প কিছু আহতদের ক্ষতিপূরণ দিয়েছে। সমস্যাটা হচ্ছে আপনার অনেকেই আবেদন করে বসে আছে। নর্মালি আপনার যে প্রসেসটা 2 মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এরকম আমরা দেখেছি যে 2 বছর, 2.5 বছর, 3 বছর, আর 2 বছর 2.5 বছর পর্যন্ত অপেক্ষা করছেন। তা আমরা পরে খোঁজ নিয়ে দেখেছি দুইটা কারণে হয়। একটা হলো তারা জিনিসটা আবেদনটা করার পরে তারপরে ওই যে প্রতিবেদনটা দিতে হয়, এই প্রতিবেদনটা তারা টাইমলি দেয় না। প্রতিবেদন দেওয়ার পর যে তহবিলের যে পরিচালনা পরিষদ আছে, তারা ঠিকভাবে সময় মতো মিটিংটা করে না। করলেও তারা যে আবেদন একসাথে অনেকগুলো চলে আসে, তারা ডিসবার্স করতে পারে না। অথচ আপনার দেখেন টাকা আছে, মানে ওইটা টাকাটা কিন্তু আপনি প্রতিদিন এই টাকা জমা হচ্ছে, কত মানে টাকা জমা আছে তহবিলে? আমরা 200-250 কোটি টাকার মতো, 255 কোটি টাকার মতো জমা আছে। এই টাকাটা তারা, এটা কিন্তু প্রতিদিন জমা হচ্ছে। আপনি যখন একটা গাড়ি কোনো কাজ করাতে যাবেন, তখন এই নবায়ন টাকা করানো হয়। নবায়ন করতে যাবেন, প্রতিদিনই নবায়ন করতেছে, প্রতিদিনই টাকাটা জমা হচ্ছে। সুতরাং চাইলে এদের যে মানে ইয়ে আছে আমাদের দেশে, ধরেন সরকারি হিসাবে প্রতি বছর অন্তত 3 থেকে 4 হাজার লোক মারা যায়, আহত হয় আরো 6-7 হাজার। বেসরকারি হিসাবে সংখ্যাটা আরো অনেক বেশি। চাইলে কিন্তু মানে এই ক্ষতিপূরণ দেওয়ার সংখ্যাটা বাড়ানো যায়, যদি সরকার একটু সিরিয়াস হয় এবং সরকারি ডিপার্টমেন্টগুলো যদি একটু আবেদন করার প্রক্রিয়াটা একটু সহজ করে, মানুষের এই ক্ষতিপূরণের আবেদনগুলো দ্রুত মানে সেটেলমেন্ট করে, সেই ক্ষেত্রে আসলে সংখ্যা আরও বাড়বে এবং এটা কিছু না কিছু উপকৃত হবে। কারণ আমি কালকে একটা ঘটনা দেখতেছিলাম, একজনের সাথে কথা বলতেছিলাম, যে লোকটা দুর্ঘটনায় মারা গেছেন, তার 2 দিন পরে তার একটা সন্তান জন্ম হয়েছে। সুতরাং সেই পরিবারটা আপনি বুঝতেই পারছেন, তার স্ত্রী অসহায়, তার ভাই 2 বছর যাবত ঘুরতেছে, কিন্তু এখনো টাকাটা পায় নাই। সুতরাং যদি টাকাটা পায়, একটা জীবনের মূল্য অনেক বেশি, জীবন টাকা দিয়ে জীবনের মূল্য পরিমাপ করা যাবে না। তারপরও আপনার একটা বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু টাকা যদি পায়, তারা 5 লাখ টাকা সর্বোচ্চ পায়, 3 লাখ, তারপরে 1 লাখ এরকম। তো এই 5 লাখ টাকা বা 3 লাখ টাকা তাদের জন্য একটা খুবই সহায়ক হতে পারে। তো আপনার প্রতিবেদনে আমরা দেখেছি যারা নিহত হয়েছেন, আবেদন করেছেন ক্ষতিপূরণের জন্য, তাদের মধ্যে মাত্র 14% আবেদনকারী ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন। মানে এটা কিন্তু খুবই কম। এই হ্যাঁ, শতাংশ। 14% মানে নিহত, আর আহত যদি আপনি চিন্তা করেন তাহলে 3%, আমাদের 2%। আহত কিন্তু প্রচুর লোক আহত হন। আহত মানে কি, আপনি পঙ্গু হাসপাতালে যান, এই গত যে ঈদের ছুটি ছিল, ওই ছুটিতে পঙ্গু হাসপাতালে হাজার হাজার লোক মানে হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের কারো পা নাই, কারো ধরেন নানা অঙ্গ প্রত্যঙ্গ মানে হয়ে গেছে, বিকল হয়ে গেছে। সুতরাং আপনি নিহত যেরকম ইম্পর্টেন্ট, আহতরা কিন্তু আরো সমস্যা, কারণ আহত যে ব্যক্তিটা, তার পরিবারের জন্য এটা বার্ডেন হয়ে যাচ্ছে। মানে আপনি বুঝেনই তো বাংলাদেশের সমাজে, আপনি যখন হাসপাতালে ভর্তি হন, সেটা আমি এরকম একজনের কাছে শুনতেছিলাম যে হাসপাতালে ভর্তি হয়েছে, তারা 64 লাখ টাকা খরচ হয়েছে। মানে টাকাওয়ালা মানুষ ছিল, তারা খরচ করেছে, কিন্তু তারপরও যাদের এরকম টাকা নেই, তার কাছে তো ধরেন 3 লাখ টাকা আহত যদি পায়, সে চিকিৎসাটা অন্তত তার মানে চালায় যেতে পারবে, এই সুযোগটা তার হতো আর কি। সেই ক্ষেত্রে এই চিকিৎসার বার্ডেনটা অন্তত একটু লাঘব করার জন্য এই টাকাটা যদি দ্রুত পেয়ে যায়, তাদের জন্য একটা সুবিধা। আহতরা খুব কম পাচ্ছে, আহতরা খুবই কম পাচ্ছে। আমার ধারণা ওই ওদের যে স্ক্রুটিনি সিস্টেম, ওই সিস্টেমে আসলে সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, যেহেতু এই ক্ষতিপূরণ মানুষ কম পাচ্ছেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট যারা দায়িত্ব আছেন তারা আসলে এই বিষয় নিয়ে কি কাজ করছেন এই ক্ষতিপূরণ যাতে বাড়ানো যায়? একটা কাজ এর মধ্যে হয়েছে, আমি বলেছি যে আপনার ওই যে আবেদনটা 30 দিনের মধ্যে করতে হয়, সেটা 3 মাস করা হয়েছে, সেটা একটা ভালো সাইন। তবে আরেকটা করতে হবে যে মানে আবেদনটা মানুষ যাতে
করে সেই জন্য তাদেরকে একটু উদ্বুদ্ধ করা, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেক সময় মামলা হয়, মামলা হলে পুলিশের বা বিআরটিএর কর্মকর্তাদের উচিত তার কাছে গিয়ে যে আবেদনের বিষয়ে তাকে উদ্বুদ্ধ করা। এটা একটা হতে পারে, কারণ যেহেতু সে তার টাকাটা সে দিতে চায়, সুতরাং তারা উদ্বুদ্ধ করতে পারে আবেদনটা যাতে করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আবেদনটা করার পর সেটা ঝুলিয়ে না রেখে দ্রুত নিষ্পত্তি করা, কারণ প্রয়োজন হলে ইউএনওকে বাদ দিয়ে আরও যাদের একটু বার্ডেন কম থাকে এরকম অফিসারদের দিয়ে আপনার প্রতিবেদনটা তৈরি করা যেতে পারে, যারা আসলে প্রাথমিকভাবে বলে যে তারা প্রাথমিকভাবে তারা ঠিক করে যে কে ক্ষতিপূরণ পাবে বা পাবে না। তো সুতরাং এই কমিটিটা উপজেলা পর্যায়ে হয়, সেক্ষেত্রে উপজেলা পর্যায়ে এরকম লোককে এঙ্গেজ করা যারা আসলে সার্বক্ষণিক এটাতে মানে সময় দিতে পারবে, এরকম কাউকে এঙ্গেজ করলে আমার ধারণা আরও একটু দ্রুত হবে। আর ট্রাস্টি বোর্ডের নিজের উচিত যে তারা নিয়মিত মিটিং করে। আমি যতটুকু জানি তারা 3 মাস 6 মাস পর পর টাকাটা ডিসবার্স করে বেশিরভাগ ক্ষেত্রে, কখনো কখনো একসাথে অনেকের দেয়। এটা না করে তারা প্রতিদিনই কিছু না কিছু দিতে পারে, দিলে হয়তো কমে যাবে, আসলে আরও বেশি লোক পাবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ না পাওয়া মানুষের সংখ্যা নিয়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।